দাবি আপনাকে আমি সর্বপ্রথম করলাম আপনারই চ্যানেলে। এখন কেউ জানে না এটা। কোনো চ্যানেল জানে না। এই যে, যে এই প্যান্ডেরা বক্স খুলবে, আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি। আমরা কোনো সংগ্রাম করছি না। জাস্ট যে কদিন মরছি না, তার আগে অব্দি যেটুকুনি পারি লড়ে যাচ্ছি। কাল যদি গুলি খেয়ে যাই, মানে আমার বন্ধু এসে সবার আগে আমার ওই ছবিতে মালা দেবে। এটা আমি জানি। এই পাঁকের মধ্যে আরো অনেকের নাম আছে, যে সমস্ত নাম না আসাই ভালো। তাতে তাতে অনেক মানে অনেক রাজনৈতিক দলের নাম চলে আসবে। পাঁক কখনো একা হয় না। নিন্দুকেরা তাই বলে যে যত যত গন্ডগোলের মাথা হচ্ছে এই একটা। একে জেলে রাখলেই ভালো, কিন্তু জেলও শান্তিতে ছিল না। কারণ আমি এখন জেলেও ছিলাম। যখন 18 মাস আমাকে জেলে রেখেছিল, জেল থেকে খবর বাইরে সংবাদপত্রে বেরিয়ে যেত। এবং সেটা কি করে বেরোতো, মানে মানে সবার মাথা খারাপ হয়ে গেছিল। কিন্তু সংবাদপত্রে এবং আনন্দবাজার গোষ্ঠীর পত্রিকাতেই বেরোতো। এবং সেটা আমিই করাতাম। জেলে জেলে থাকা অবস্থায়, বন্দি থাকা অবস্থায় আমি খবর আনন্দবাজারকে পাঠাতাম। প্লেন আর গিয়ে স্টে নিয়ে চলে আসবেন, এটা এখন অভিষেক ব্যানার্জির হাতে নেই। আর আপনার কাছে যদি এখন 1,000 কোটি টাকা থাকে, আপনি তাহলে আজকে কি করবেন? আপনি তো কষ্ট করে, মানে এত দূর থেকে এসে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন। কাল যদি আপনার কাছে 1,000 কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স থাকে, আপনি কি করবেন? আপনি আমার ইন্টারভিউ নেবেন? দেখুন, উনি যদি কান্নাকাটি করে যদি মনে করেন যে না, আমি গলার ভয়েস দেবো না, তো অভিষেক ব্যানার্জি খুব বড় ভুল করবেন। ওনাকে দিতেই হবে, ভয়েস স্যাম্পেল ওনাকে দিতে হবে, এবং বিধাননগর এসিজিএম কোর্টে আগামীকাল ওনাকে দিতে হবে। মোটামুটি সেটা কনফার্ম আছে। এখনো অবধি এই উনি যে আসবেন না এরকম কোনো তথ্য আমাদের কাছেও আসেনি, এবং আমার মনে হয় পুলিশের কাছেও সেরকম কোনো তথ্য নেই। এবার এখনো বলা যাচ্ছে না, কারণ যেহেতু ডিভিশন বেঞ্চ এখনো বাকি আছে, সুপ্রিম কোর্ট বাকি আছে। উনি যদি ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে আবেদন করেনও, আমার মনে হয় না খুব একটা লাভ হবে। তো কালকে দেখা যাক উনি কি বলেন। আসবেন তো আমি শিওর। কেন এত অ্যাসুরেন্স আপনি কোথা থেকে পান? এর আগে বারংবার হাজিরা এড়িয়ে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে এই কথা বলছেন। দেখুন, উনি কান্নাকাটি করে কানমোলা অনেক খেয়েছেন। আমার মনে হয় না আর উনি কান্নাকাটি করবেন। কারণ কান্নাকাটি করেও উনি বুঝে গেছেন যে কিছু করার নেই, ওনাকে আসতেই হবে। তো এটা আইন সবার জন্য সমান। উনি এমপি হতে পারেন। উনি এমপি হয়ে যদি মনে করেন যে না, ওনার উনি আইনের বাইরে, এটা ওনার ভুল ধারণা। ওনাকে আগামীকাল এসে ভয়েস স্যাম্পল ওনাকে দিতেই হবে। প্রদীপদা, আপনি এই মামলার অন্যতম আইনজীবী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন। কি বলবেন, ভয়েস স্যাম্পল টেস্ট দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে? দেখুন, কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট ওনাকে যে রক্ষা কবচ দিয়েছিলেন, তার প্রধান শর্ত ছিল ওনাকে তদন্তে সহযোগিতা করতে হবে। এবার তদন্তে সহযোগিতা উনি আজ অবধি কি করেছেন সেটা তদন্তকারী সংস্থাই বলতে পারবে। আমরা কিন্তু সেভাবে কিছু দেখতে পাইনি। আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ আগের দিনও করেছিলাম, আদালত কড়া অবস্থান নিয়েছেন। মহামান্য আদালত স্ট্রিক্টলি বলেছেন যে 15 তারিখ উনি যদি না আসেন, তাহলে ওনার রক্ষা কবচ হাইকোর্ট তুলে নিতে বাধ্য হবে। এবার উনি যদি না আসেন, তাহলে আমরা অ্যাকর্ডিংলি হাইকোর্টকে জানাবো। একটা কথা বলবো রাজীবদা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার আইনজীবীরা তো বারংবার দাবি করেছেন যে এটা ওনারই গলার ভয়েস, সেই জায়গায় দাঁড়িয়ে কেন আবার ভয়েস স্যাম্পেলের প্রয়োজন? আপনি কোনো জিনিস বললে সেটা হয় না। আপনি যদি মনে করি যে কোনো একটা আইনের কোনো একটা লড়াইতে আমি বলে দিলাম মানেই সব সত্য, যেটা হয় না। অনেক সময় মার্ডারের ক্ষেত্রেও আপনাকে প্রমাণ করতে হবে। যে আমি যদি কাউকে মার্ডারও করি, আমি মার্ডার করে যদি আমি বলি যে হ্যাঁ আমি মার্ডার করেছি, তাহলেও আমাকে প্রমাণ করতে হবে যে এই মার্ডারটা আমিই করেছি। সেটা এভিডেন্সেও বলতে হবে। তো অভিষেক ব্যানার্জিকেও সেটা বলতে হবে, সেটা প্রপারলি এভিডেন্সের মাধ্যমে। আর আপনার গলার ভয়েস, আপনার চোখের মনি, হাতের আঙুলের ছাপ, এগুলো হচ্ছে প্রাইমারি এভিডেন্স। একটা মানুষকে শনাক্তকরণের জন্য এগুলো হচ্ছে এভিডেন্স। তো সেই শনাক্তকরণের জন্যই ওনার গলার ভয়েসটা লাগবে, এর পিছনে অন্য কোনো স্বার্থ নেই। উনি যে ভয়টা পাচ্ছেন, সেই ভয়টা খুব, মানে মানে কি বলবো, খুব হাস্যকর কারণে উনি মানে এটা ভয়টা পাচ্ছেন, যে কারণে উনি আসতে চাইছেন না। কিন্তু আমার মনে হয় উনি আগামীকাল আসবেন। মোটামুটি আমি আন্দাজ করছি উনি আসবেন। আমি আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাইবো রাজীব দাস, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টের মামলায় আবার স্টে নিয়ে চলে আসবেন না? আসতে পারেন, তাতে কি হয়েছে? মামলা, দেখুন, মামলা এমন একটা জিনিস, কখনো মামলা আমার ফরে থাকবে, কখনো মামলা ওনার ফরে থাকবে। এটা কোনো বিষয় না। উনি যদি স্টে নিয়ে আসবেন, তাতে কি আছে, তাতে কোনো অসুবিধা নেই। আর আমার অলরেডি সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইল করা আছে। তো সুতরাং উনি মানে গেলেন আর গিয়ে স্টে নিয়ে চলে আসবেন, এটা এখন অভিষেক ব্যানার্জির হাতে নেই। আর ক্যাভিয়েট আপনার দুখানা ফাইল করা হয়ে রয়েছে সুপ্রিম কোর্টে। আপনার আমি ফাইল করেছি।
আমি আপনার কাছে জানতে চাইবো যে সুপ্রিম কোর্টে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার এই মামলায় স্টে নিয়ে দেখুন, সুপ্রিম কোর্টে উনি যদি যানও, তাহলেও আমি আইনের ছাত্র হিসেবে বলতে পারি উনি খুব একটা সুবিধা করতে পারবেন না। কারণ তদন্তকারী সংস্থা যথেষ্ট ক্ষমতা আছে ওনার ভয়েস স্যাম্পল নেওয়ার। এবং কলকাতা হাইকোর্ট বিগত হিয়ারিং এ পরিষ্কার বলে দিয়েছেন যে অভিষেক ব্যানার্জিকে এই তদন্তে সহযোগিতা করতে হবে, ওনাকে ভয়েস স্যাম্পল দিতে হবে। সুতরাং আমার মনে হয় না সুপ্রিম কোর্টে গিয়ে উনি খুব একটা সুবিধা করতে পারবেন। আহ, রাজীববাবু, আপনি সমাজ মাধ্যমে লিখেছেন আপনি এমন কোন অভিযোগ অভিযোগ আনতে চলেছেন যেখানে তদন্তের ভিতর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ডজন খানেক হেভিওয়েট ব্যক্তিত্বের নাম আসতে চলেছে। যদি একটু আগে থেকে পূর্বাভাস দেন, এবং এই অভিযোগ আসার পর কি পিসি ভাইপোর মাথায় বাজ পড়বে? পিসি ভাইপোর মাথায় কোনোদিনই বাজ পড়বে না। তার কারণ হচ্ছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এমপি, এনারা মানে যা করে এসেছেন আজ অব্দি, সেখানে হয়তো মমতা ব্যানার্জি নাম আসেনি আজ অব্দি, কিন্তু যা যা পশ্চিমবঙ্গ জুড়ে ঘটেছে, একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার দায়ভার এড়াতে পারেন না। এবং তার ভাইপো যা করেছেন সাধারণ মানুষের সঙ্গে, তার দায়ভারও মুখ্যমন্ত্রী, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো সুতরাং এখানে আমি যে অভিযোগটা আনবো, সেই অভিযোগটা মানে তৈরি হচ্ছে। এই মুহূর্তে বলা একটু মুশকিল আছে, কারণ ওটা এটা মানে ধরে নিন কিছু প্রশাসনিক মানে মানুষজন আছেন, কিছু নেতা আছেন, এবং মুখ্যমন্ত্রী কেন এর সঙ্গে, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন এর সঙ্গে জড়িত, অভিষেক ব্যানার্জি কেন এখানে জড়িত, সেগুলো সেখানে পুরো মানে পয়েন্ট আউট করা আছে। এবার সেটা যখন মানে ওটা যখন অভিযোগটা দায়ের হবে, তখন ওটা দেখা যাবে। এবং আপনি কি আত্মবিশ্বাসী যে এই অভিযোগ দায়ের হলে রীতিমতো ফাঁসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি কোনো জিনিসে আত্মবিশ্বাসী এই বিষয়ে দেখাবো না। অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হবে, কারণ অভিষেক ব্যানার্জিকে যে অ্যারেস্ট করার হলে যা এভিডেন্স এখনো অবধি বিভিন্ন সংস্থা থেকে শুরু করে পুলিশের কাছে আছে, এটা যদি আমার আপনার এগেনস্টে যদি মানে এরকম অভিযোগ থাকতো, তাহলে এতক্ষণে আমি বা আপনি দুজনেই আমরা অন্তত 1 বছরের জন্য জেলের ভিতরে ঢুকে থাকতাম। তো সেটা মানে অভিষেক ব্যানার্জি বলেই এটা হবে না, কারণ ভারতবর্ষের আইন সকলের জন্য সমান হলেও আইনের একই আইনের বিভিন্ন রকম তার প্রয়োগ এক একটা মানুষের, তার সামাজিক কাঠামো, তার অর্থনৈতিক কাঠামো, তার আপনার কি বলবো ক্ষমতার পরিধি, এইগুলো বিচার বিবেচনা করেই হয়। সুতরাং আমি আপনি যে অপরাধ করে জেলে যাব, সেই একই অপরাধে অভিষেক ব্যানার্জিকে বা যে কোনো এমপি এমএলএ যেই হন, তাদেরকে অ্যারেস্ট করতে গেলে তাদের তাদের একটা রক্ষা কবচ থাকে, হাইকোর্ট তারা তাদের মানে দিয়ে দেবে। তো এগুলো আমরা পাবো না। তো আমরা যদি গিয়ে চাই আমাদেরকে ইনভেস্টিগেশন কেন, আমাদেরকে অ্যারেস্ট যে কোনো মুহূর্তে করতে পারবে, কিন্তু ওনাদের মতো মানুষদের এতটা সহজে অ্যারেস্ট করা যায় না। এটা আমরা বরাবর দেখে এসেছি। আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, আপনি তো সোশ্যাল মিডিয়ায় এটাও লিখেছেন হঠাৎ যদি আমি রহস্যজনকভাবে মারা যাই বা মার্ডার হয়ে যাই, তাহলে এই সমাজের মানুষদের কাছে আমার আবেদন থাকলো, দয়া করে আপনারা আমার মৃত্যুর পূর্ণাঙ্গ জুডিশিয়াল তদন্ত চাইবেন। কেন এই আশঙ্কা করছেন? আপনি যেখানে দাঁড়িয়ে আমার ইন্টারভিউ নিচ্ছেন, সেখান থেকে হয়তো 100 মিটারও হবে না আমাদের মহামান্য রাজ্যপালের অফিস, পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপাল, উম, সেই রাজ্যপালের নতুন যিনি আমাদের মাননীয় রাজ্যপাল যিনি এসেছেন, তিনি আমার সুরক্ষার জন্য একটি নির্দেশ জারি করেছিলেন। পরপর 2টো নির্দেশ জারি করেছেন। আজ অবধি আমি সেই সুরক্ষা পাইনি। আমার বাড়ির সামনে পুলিশ পিকেটের জন্য অনেকবার বলা হয়েছে। আমার পাশে আমার আইনজীবী কাম বন্ধু আমার রয়েছে, সেও মানে লিখিতভাবে বিধাননগর পুলিশ কমিশনার এবং বাগুইআটির বর্তমান আইসি তার কাছে লিখিত জমাও করেছে। আমাদের শুধু দিস্তা কাগজ যায়, কোনোদিন আমাদের মতো মানুষরা কোনোদিন নিরাপত্তা পান না। নিরাপত্তা পান যারা নেতা, যাদের অনেক রকমের মানে ওঠা বসা আছে উপর লেভেলে, তারা পান। আমরা সাধারণ মানুষ, আমরা মরে গেলে কারো কিছু আসবে না। নিরাপত্তার এই আশঙ্কাটা করছেন কেন? আপনি প্রাণহানির আশঙ্কা করছেন তো, মানে গুরুতর। দেখুন, আমি তো শুধুমাত্র অভিষেক ব্যানার্জির মানে বিষয়ে লড়াই করছি না। আমার অনেক রকমের সামাজিক কাজ থাকে, যেমন ধরুন বেআইনি বিল্ডিং, আমার বেআইনি জমি মাফিয়া, তারপর ধরুন বেআইনি এনক্রোচমেন্ট, মেয়ে পাচার, শিশু পাচার, এরকম প্রচুর কাজ আমি জীবনে করে এসেছি। তো আমার লাইফ রিস্ক অনেক আগে থেকে আছে। আমাকে এর আগে বাড়ির সামনে ফেলে মেরে গেছে, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থেকেছি। তো এগুলো আমি দেখে এসেছি। তো আমি জানি পুলিশ আমাকে কখনোই মানে সেই লেভেলের কখনো আমাকে দেবে না।
আপনার বন্ধু রাজীব বাবু, আপনার বন্ধু এভাবে প্রাণনাশের আশঙ্কা করছেন, কি বলবেন? দেখুন, ওনার প্রাণনাশের আশঙ্কা আজকে থেকে নয়, বহুদিন আগে থেকেই আছে। ভোটের আগে থেকেই ওনার প্রাণনাশের আশঙ্কা ছিল। তার জন্য আমরা, হ্যাঁ, রাজ্যপালকেও জানিয়েছি, আমরা ইলেকশন কমিশনকেও জানিয়েছিলাম, পুলিশের প্রত্যেকটি দপ্তরে জানানো আছে, এবং পুলিশকে নির্দিষ্টভাবে নির্দেশও জারি করা হয়েছে মহামান্য রাজ্যপালের অফিস থেকে, যে যাতে রাজীব সরকারের সিকিউরিটির ব্যবস্থা করা হয়। কিন্তু আজ অবধি বাগুইআটি থানা সেরকম সদর্থক কোনো ভূমিকা নেয়নি। শুধুমাত্র এই দিনের মধ্যে 4-5 বার এসে ওনারা ভিজিট করে যান, দ্যাটস ইট। এর বেশি কিন্তু ওনারা এখন পর্যন্ত সিকিউরিটির কোনো ব্যবস্থা করেননি। আমি বলবো রাজীব বাবু, আপনার দাবি অনুযায়ী আপনি এমন নেত্রীর বা নেতার নাম জানেন যার ছেলে তৃণমূলের বিধায়ক সুজিত বসুর থেকে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা নিজের কাছে নিয়েও আজ তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের প্রধান কাণ্ডারি। এটা যদি একটু ব্যাখ্যা করেন। দেখুন, আমি আমি যদি দুর্নীতি করি, আমি যদি অপরাধ করি, তো আমি তো নিজেকে বাঁচাবার চেষ্টাই করবো, তাহলে এটা তো কোনো অন্যায় নেই। আমি বলতে চাইছি, আপনি মানে যে কথা বলেছেন যে সুজিত বসুর থেকে রীতিমতো নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা নিজের কাছে নিয়েও তিনি আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রধান কাণ্ডারি, যদি একটু ব্যাখ্যা করতেন। তো নিজের ছেলেকে বাঁচাবার জন্যই তো উনি গেছেন। উনি তো নিজের ছেলেকে বাঁচাবার জন্যই গেছেন। সেই যার কথা আমি বলছি তিনি খুব ভালো করে জানেন তিনি কি করেছেন। তিনি আমার একটা কথাও ভুল না, যদি ওনার তদন্ত করা যায়, ওনার মানে পুরো জীবনের যদি অর্থনৈতিক মানে তদন্ত হয়, এবং ওনার সাঙ্গপাঙ্গদের যদি সমস্ত রেকর্ড মানে ইডি যদি ঠিকমতো তল্লাশি করেন, তো মোটামুটি উনি মানে কি বেরোবে আপনার কোনো মানে সন্দেহ মানে আপনি চিন্তাই করতে পারবেন না। কি এখন ভালো তৃণমূলে যোগ দিয়েছেন, নয়া তৃণমূল? হ্যাঁ, তিনি তিনি হচ্ছেন প্রথম কাণ্ডারি, তিনিই কাণ্ডারি। রাজ্য সরকারের কাছে আপনার কি আবেদন থাকবে যে এই নয়া তৃণমূল বা এই নেতা? কেউ তো আমার শত্রু নয়। আমি সামাজিক কাজ করছি। সামাজিক কাজে আমি যে কোনো লোকের বিরুদ্ধে অভিযোগ আনতে পারি। আমি পুলিশের এগেনস্টেও অভিযোগ আনতে পারি। কিন্তু তার মানে এটা নয় যে আমি তার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা করছি। আমি আমার কাজ করছি সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, আগামী ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। এখানে কারোর বিরুদ্ধে আমি মানে ব্যক্তিগত লড়াই নামিনি। আজকে অভিষেক ব্যানার্জির সাথেও আমার কোনো ব্যক্তিগত লড়াই নেই। তিনি যে কাজগুলো করেছেন আমি তার বিরোধিতা করেছি। ব্যাস এটাই, আর কিছু না। আমি বলবো রাজীব বাবু, এই যে আপনি এটাও লিখেছেন যে সেই কাণ্ডারি কোনো এক জন্মগত অপরাধী তৃণমূলের বর্তমান এক নেতাকে কোনো এক সময় গ্রেফতার করাতে এবং পুলিশের সমস্ত স্তরে আবেদন করার পর সেই তাকেই পরবর্তীকালে আবার নিজেরই ব্যক্তিগত সহযোগী অর্থাৎ সচিব বানিয়ে নিজের কাছে রেখে কোটি কোটি কালো টাকা বিভিন্ন জমি সহ নানান বিল্ডিং ব্যবসায় কাজে লাগিয়েছেন, কে সেই কাণ্ডারি? আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে 15 দিনের মধ্যে এই প্যান্ডেরা বক্স খুলবে, আগামী 15 দিনের মধ্যে। তো মানে খুব বড় দাবি করছে। দাবি আপনাকে আমি সর্বপ্রথম করলাম আপনারই চ্যানেলে। এখন কেউ জানে না, এটা কোনো চ্যানেল জানে না। এই যে যে এই প্যান্ডেরা বক্স খুলবে, যে ভালো তৃণমূলে যিনি রয়েছেন, তো সেই তার ছেলে যে কি করেছে, এবং মানে যার কথা আপনি বলছেন, আমাকে ইন্ডিকেট করছেন যে যাকে অ্যারেস্ট করানোর জন্য একসময় উনি নেমেছিলেন ময়দানে, তারপর সেই তার মানে হয়, আত্মসহায়ক হয়ে যায়। তো সেই মানুষগুলোর নাম কিছুদিনের মধ্যেই সামনে আসবে এবং প্যান্ডেরা বক্স খুলবে, অপেক্ষা করুন। একটা প্রশ্ন আপনার কাছে। আহ আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে আত্মসহায়ক পিএ সুমিত রায়, তাকে কেন এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না? কোথায় লুকিয়ে রাখা আছে বলে মনে হয়? কি ব্যাপার? আর পটুয়াপাড়া আমরা কেউ কাউকে খুঁজে পাই না। তার কারণ আমার বন্ধু আইনজীবী বন্ধু যখন আমাকে খাওয়ানোর মানে ডেট থাকে, সেদিনকে তাকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু তার মোবাইল ঠিক থাকে। তো মানে এই ঠিক একই সিস্টেম, যে আমরা যাকে খুঁজি, যে ধরুন অপরাধ করেছে, তাকে তাকে তার মোবাইল হয়তো পাওয়া যায়, তার সবকিছুই পাওয়া যায়, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না, অথচ সে সামনেই ঘোরাফেরা করে। এটা আজকের পলিসি না। এটা যবে থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে তখনও এই সিচুয়েশন ছিল। ব্রিটিশ আমলেও এরকম সিচুয়েশন ছিল, চোখের সামনে ঘুরে বেড়াতো, অথচ পুলিশ দেখতে পেত না। ওই প্রভাব আজও চলছে। হ্যাঁ, শুধু এটা কি, আমার এটা বলতে লজ্জা নেই বা কোনো সংকোচ নেই যে আমার বন্ধু সম আমার মানে আমার আইনজীবী, সে যা লড়াই করেছে আমার জন্য, আমার এই খারাপ সময় আমার পাশে এইভাবে এই একটা মানুষ দাঁড়িয়েছেন, আরেকজন মানুষ দাঁড়িয়েছেন, তিনি হচ্ছেন বিধাননগর কোর্টের অর্পিতা ভট্টাচার্য। এই দুজন সত্যি আমার জন্য লড়াই করেছেন, লড়াই যাকে বলা হয়। বাকি অনেকে আমাকে হেল্প করেছেন। আমি এই প্রশ্নটা
জিজ্ঞেস করবো তাহলে যে এই যে বিনয় মিশ্ররা ভানাতুয়া দ্বীপে চলে গেলেন, সবাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কেম্যান দ্বীপপুঞ্জে রীতিমতো তাদের টাকা ইনভেস্ট রয়েছে কোথাও গিয়ে, তাহলে আপনি এখনো দৃঢ় বিশ্বাসী যে সুমিত্রা এই দেশেই রয়েছেন এবং পুলিশের ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন রীতিমতো, যে সামনে ঘুরে বেড়ানো সত্ত্বেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি কি বিশ্বাস করেন তিনি বিনয় মিশ্রের মতো পালিয়ে যাননি? আপনার কাছে যদি এখন 1,000 কোটি টাকা থাকে, আপনি তাহলে আজকে কি করবেন? আপনি তো কষ্ট করে মানে এত দূর থেকে এসে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন। কাল যদি আপনার কাছে 1,000 কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স থাকে, আপনি কি করবেন? আপনি আমার ইন্টারভিউ নেবেন? নেবেন না তো। ঠিক তেমনি তারা তারা পয়সা কামিয়ে নিয়েছে, এবার তারা তাদের জীবন মানে উপভোগ করছে, কোনো অন্যায় তারা করছে না, তাদের দিক দিয়ে তারা ঠিক করছে, কোনো ভুল নেই। আমরা ভুল করছি, আমরা তাদের প্রতিবাদ করছি। সে তার বুদ্ধিতে টাকা কামিয়েছে, আমরা তাকে ঈর্ষা করছি হয়তো, তাই তার জন্যই আমরা প্রতিবাদের নাম করে তার পিছনে লাগছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? যে সেবা আমার কাছে এটা নেই, এটা ডায়মন্ড হারবারের ববিদা লড়ছেন, যথেষ্ট লড়েছেন উনি, এবং ববিদা আমার অত্যন্ত প্রিয় মানুষ। ববিদার সঙ্গে আমার দেখাও হয়, কথাও হয়। তো ববিদার লড়াইটা ববিদা একা লড়ছেন, কারণ তাকেও আমার মতোই অত্যাচারিত হতে হয়েছে। তো সেও তার মাকে হারিয়েছেন, আর আমি আমার বাবা মা দুজনকে একসাথে হারিয়েছি। দুটো পার্থক্য এখানে এটাই, কিন্তু আমরা সবাই হারিয়েছি। আমাদের পরিবার বলে আর কিছু নেই, অবশিষ্ট নেই। তাই শুধু সবকিছুর পেছনে এবং সেটা অভিষেক ব্যানার্জির দয়াতেই হয়েছে। সংগ্রাম ছাড়া আপনাদের জীবন না, আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি, আমরা কোনো সংগ্রাম করছি না। জাস্ট যে কদিন মরছি না, তার আগে অবধি যেটুকুনি পারি লড়ে যাচ্ছি। কাল যদি গুলি খেয়ে যাই, মানে আমার বন্ধু এসে সবার আগে আমার ওই ছবিতে মালা দেবে, এটা আমি জানি। আমি 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 শেষ দুটো প্রশ্ন করবো আপনাদের দুজনের কাছে। আমার প্রশ্নটা থাকবে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার মামলায় নাম উঠেছে কেম্যান দ্বীপপুঞ্জের নাম, রীতিমতো যে এই ক্যারিবিয়ান সাগরের বুকে জেগে থাকা ছোট্ট দ্বীপপুঞ্জ কেম্যান, সেখানে প্রায় 2023 সালের এপ্রিল থেকে 26 সালের জুন মাস পর্যন্ত তৃণমূলের অ্যাকাউন্ট থেকে 160 কোটি টাকা মানে রীতিমতো 1.7 মিলিয়ন মার্কিন ডলারের কোলাটেরাল ঋণের ব্যবস্থা করা হয়েছিল। সমাজ মাধ্যমে একটাই প্রশ্ন ঘুরছে দাদা, যে কবে গ্রেফতার হবেন পিসি ভাই? আপনি কি মনে করেন যে নর্দমার পাকে শুধুমাত্র পাক কি শুধু কালো রং দিয়ে পাক তৈরি হয়? পাকে অনেক রকমের পদার্থ থাকে। তো আপনি এটা ভাববেন না যে কেউ একা একা করছেন। এই পাকের মধ্যে আরো অনেকের নাম আছে, যে সমস্ত নাম না আসাই ভালো। তাতে তাতে অনেক মানে অনেক রাজনৈতিক দলের নাম চলে আসবে। পাক কখনো একা হয় না। কি বলবেন, কেম্যান দ্বীপপুঞ্জের নাম আছে, এত টাকা, রীতিমতো পিসি ভাই কবে গ্রেফতার হবে? দেখুন, কবে গ্রেপ্তার হবে সেটা তদন্তকারী সংস্থা বলতে পারবেন। আদালত আছে, আমরা আদালতের কাছে আমাদের দাবি জানাতে পারি, আমরা তদন্তের দাবি জানাতে পারি। যখন প্রয়োজন হবে তখন নিশ্চয়ই হবে অ্যারেস্ট। আমার আমার একটা শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে পুরসভায় নিয়োগের নামে একাই 20 কোটি টাকা নিয়েছেন সুজিত বোস, আদালতে চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনাকে একটা খুব একটু ছোট উদাহরণ দিই। আমার সম্পর্কে অনেক মানুষ অনেক রকমের গল্প বলেন, যে আমি মানে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছি, এর থেকে তোলা তুলেছি, ওর থেকে তোলা তুলেছি। আমার নামে যে যা পারেন বলেন। আজকে যখন আপনি এসেছেন, আমি আজকে সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি কোনো একটা কাজে। তো আমি ওই একখানা মুড়ি প্যাকেট কিনেছি 40 টাকার, আর খুব বেশি হলে 10 টাকার হয়তো বাদাম কিনেছি। আমি ওটা খেয়ে সারাদিন কাটাবো। তো আমি এই যে এত কোটি টাকা, এত এইগুলো না, মানে বিশ্বাস করুন, এই কোটি কতগুলো শূন্য লাগে। আমি এখন অব্দি ছোটবেলায় অঙ্কে খুব কাঁচা ছিলাম, আমি আজও জানি না যে কটা শূন্য হলে তবে 1 কোটি হয়। এরকম ধরনের কোনো তথ্য আছে? এই যে সুজিত বসু এরকম ধরনের টাকা পয়সা নিলেন, তার ছেলে তো বলেছিলেন তার বাবাকে ফাঁসানো হচ্ছে, কি আগামী এক মাসের মধ্যে আপনার কাছে প্যান্ডেরা বক্স খুলবে। 1 মাস বলে সেই ব্যবসা খোলার পেছনে আপনি নিন্দুকেরা তাই বলে যে যত যত গন্ডগোলের মাথা হচ্ছে এই একটা, একে জেলে রাখলেই ভালো, কিন্তু জেলেও শান্তিতে ছিল না। কারণ আমি যখন জেলেও ছিলাম, যখন 18 মাস আমাকে জেলে রেখেছিল, জেল থেকে খবর বাইরে সংবাদপত্রে বেরিয়ে যেত, এবং সেটা কি করে বেরোতো মানে মানে সবার মাথা খারাপ হয়ে গেছিল। কিন্তু সংবাদপত্রে এবং আনন্দবাজার গোষ্ঠীর পত্রিকাতেই বেরোতো, এবং সেটা আমি করাতাম। জেলে থাকা অবস্থায়, বন্দি থাকা অবস্থায় আমি খবর আনন্দবাজারকে পাঠাতাম।